আসসালামু আলাইকুম। যারা ৪২তম এসআই আবেদন করবেন, তারা হয়তো এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন, কিভাবে আবেদন করব, আবেদন করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে, কোথায় কি লিখব, এই জাতীয় অনেক কিছু খুঁজতেছেন। কিন্তু এই এসআই নিয়োগ সম্পর্কিত ইউটিউবে খুব কম ভিডিও আছে। আপনি আমার ভিডিওটা ভালোভাবে দেখুন, কিভাবে আবেদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে জানতে পারবেন এবং কি কি তথ্য লাগবে সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে এবং দেখানো হয়েছে। যেহেতু আপনারা এখানে আসছেন আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা দেখার জন্য, তাই অযথা আমি কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি কি কি আপনাদের ইনফরমেশন লাগবে। আপনাদের শুরুতে প্রয়োজন আবেদনকারীর নাম। নিশ্চয়ই আপনার নাম, এটা খুব ভালোভাবে জানেন। একবার বাংলায় লিখতে হবে, একবার ইংলিশে লিখতে হবে। তারপর আপনার নিজ জেলা, জন্মস্থান, আপনার লিঙ্গ, ধর্ম, সম্প্রদায় অথবা বর্ণ। আমরা সম্প্রদায় অথবা বর্ণ লিখতে যেয়ে অনেক সময় একটু কনফিউশনে পড়ে যাই, কী দিব। আমরা সাধারণত সুন্নি, বাংলাদেশে যারা বসবাস করি। তারপর উপজাতির ক্ষেত্রে উপজাতির নাম, আপনার তো উপজাতি নেই, তাহলে এনে দিয়ে দিবেন। শনাক্তকরণ চিহ্ন, মানে আপনার শরীরে কোথাও কোনো একটা শনাক্তকারী চিহ্ন আছে কিনা, যেমন আপনাকে একটা তিল দেখে চিনতে পারে, আপনার কোথাও একটা কাটা দাগ আছে শরীরে, সেই কাটা দাগটা ওই কাটার দাগ দেখে চিনতে পারে, সেটা দিয়ে দিবেন। যেমন দেয়ার ইজ এ মোল আন্ডার এ নি অফ দ্য রাইট লেগ, আপনার যেখানে তিল আছে আপনি সেখানে দিতে পারেন। মোবাইল নাম্বার, আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ, জন্ম তারিখ। যারা হচ্ছে উচ্চতা দিবেন, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের উচ্চতা একটু কম আছে তারা একটু হলেও বেশি দিবেন। এটার জন্য মাঠে গেলে আপনার কোনো সমস্যা হবে না, কারণ মাঠে যে মাপটা হবে সেটাই আপনার চূড়ান্ত মাপ। কিন্তু আপনার যখন হচ্ছে আবেদন করবেন তখন একটু উচ্চতা বাড়িয়ে দিলে সুবিধা হচ্ছে কি, আপনার যখন মাঠে যাওয়ার জন্য কল করবে সেটার জন্য আপনি কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তারপর আসেন শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার এসএসসি শিক্ষা বোর্ড যেটা ছিল, বিভাগ যেটা ছিল, পাশের সাল যেটা ছিল, জিপিএ যেটা ছিল সেটা দিবেন। এইচএসসিও সেম একইভাবে দিবেন। স্নাতক বা অনার্স, সম্মান, ডিগ্রি যাই করছেন সেখানেও আপনার বিষয়, প্রতিষ্ঠান, পাশের সাল, জিপিএ দিবেন। তারপর পিতার তথ্যাবলী দিবেন। পিতার নাম বাংলায় লিখবেন, একবার ইংলিশে লিখবেন। পিতার পেশা দিবেন, পিতার আগে কি পেশা ছিল, মানে অতীত পেশা, জন্মস্থান, জাতীয়তা, মোবাইল নাম্বার। আপনার স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দিবেন যেভাবে দেওয়া আছে, যেমন পোস্ট কোড, ডাকঘর, উপজেলা, এইগুলো। মাতার ইনফরমেশনও একইভাবে। আচ্ছা, মাতার এই সকল তথ্যাবলী দেওয়ার পর আপনি যাবেন পিতামাতার অবর্তমানে আপনার যে অভিভাবক থাকে ওনারও সকল যে পরিচয় চেয়েছে সেগুলো দিবেন। এগুলো কিন্তু খুব সুন্দর করে আগে নোট করে নেবেন। দেখবেন আপনি যখন কাজটা শুরু করছেন তখন দেখা যাবে কি আপনার কোনো একটা স্পেলিং মনে আসতেছে না, মনে হতে পারে এখানে এই বর্ণ না থেকে অন্য কোনো বর্ণ ছিল, তখন কিন্তু আপনার আবেদন সমস্যা হবে। আবার আবেদনটা যদি লং টাইম নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে না, আবার নতুন করে করতে বলবে। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেও করতে হবে। তারপর সেই অভিভাবকের স্থায়ী ঠিকানা দিবেন। তারপর আপনার যদি কোনো ভাই বোন থাকে তাদের সাথে কি সম্পর্ক আছে, তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার দিবেন। যেমন আপনার নিকটতম যদি কোনো আত্মীয় থাকে, মামা, চাচা, খালু, ফুফা, এই জাতীয় কোনো কিছু থাকলে তাদেরকে মেনশন করবেন, তাদের নাম, সম্পর্ক, পেশা, মোবাইল নাম্বার, পূর্ণ ঠিকানা। এখানে কিছু ইনফরমেশন চেয়েছে, যেমন কখনও যথাযথভাবে গঠিত মেডিকেল কর্তৃক সরকারি চাকরিতে নিয়োগের জন্য
অনুপযুক্ত ঘোষিত হলে তার বিবরণ, এরকম অনেক কিছু আছে। যদি এইগুলো আপনি কখনো হয়ে থাকে আপনার সাথে তাহলে ইয়েস দিবেন, যদি না হয়ে থাকে তাহলে নো। যেমন আপনি হচ্ছে সাঁতার ও সাইকেল চালানো জানেন কিনা, অবশ্যই জানেন, তাহলে এটা ইয়েস। এগুলো আপনারা নিজেরাই পারবেন অবশ্যই, এগুলো নিয়ে বেশি কিছু বলা লাগবে না। যেমন ৩ জন ব্যক্তির নাম ও ঠিকানা যাদেরকে প্রার্থী তার উত্তরাধিকারী হিসেবে গণ্য করেন, যেমন আপনার অবর্তমানে আপনার মনে করেন অনেক টাকা আছে, এগুলো কে নিতে পারে, এমন ৩ জন ব্যক্তিকে উল্লেখ করবেন। এগুলো সাধারণত হচ্ছে কারা থাকে, বাবা, মা, ভাই, এদেরকে আপনি দিবেন, ঠিক আছে? বা আপনার ভাস্তি, ভাইপো, ভাতিজা, যা কিছু আছে। এটা কিন্তু খুব ইনফরমেশন তথ্য, মানে গুরুত্বপূর্ণ তথ্য, সরি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমন ৩ জন ব্যক্তি এখানে চেয়েছে যাদের সাথে আপনার আত্মীয়র সম্পর্ক অথবা আত্মীয় সম্পর্ক নয়, মানে আপনাকে চেনে, যেমন আপনার খালা, খালু, মামা, ইনারাও হতে পারেন, এবং আপনাকে এমন চেনে, যেমন আপনার প্রতিবেশী চিনতে পারে, আপনি কোনো এক বাসায় টিউশন করাইছেন সেখানে চিনতে পারে, আপনি কোথাও থাকতেন কোনো একটা মেসে থাকতেন সেখানকার কেউ আপনাকে চেনে, এমন কেউ থাকতে পারে, সেগুলো দিবেন। এখানে যে ব্যক্তিগুলো দিবেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বিবেচনা করবেন, যেমন বর্তমান দেশে কোন সরকার প্রধান রয়েছেন, তিনি তাদেরকে কিভাবে দেখেন, তাদের পরিচয় কী। কারণ এখানে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হতে পারে, ইভেন আপনার তারা ভালো চাই কি না, এমন হতে পারে আপনার সাথে খুব ক্লোজ সম্পর্ক কিন্তু মনে মনে সে আপনার খারাপ চাই, তখন কিন্তু হচ্ছে আপনি বিপদে পড়ে যাবেন। যখন ভেরিফিকেশন আসবে তখন কিন্তু উনি আপনার সম্পর্কে সব নেগেটিভ ইনফরমেশন দিয়ে দিবে। তারপর সব কিছু মিলে একটা সম্মতি প্রকাশ করবেন, আপনার স্বাক্ষর তো দিবেনই, আপনার ছবি তো দেওয়া লাগবে। সব কিছু দেওয়া কমপ্লিট হলে আপনি সাবমিট করবেন এবং এটা ডাউনলোড করে আপনি এখানে যেভাবে আপনার পেমেন্টটা দেওয়ার মাধ্যম আছে সেভাবে পেমেন্টটা জমা দিবেন। আলহামদুলিল্লাহ আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য ডাক পাবেন। আর দোয়া রাখি ইনশাল্লাহ আপনি সর্বশেষ ধাপ অতিক্রম করে বাংলাদেশ ক্যাডেট সাব ইন্সপেক্টরের গর্বিত একজন ক্যাডেট অফিসার হবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন।